সকালে শোয়া থেকে উঠতে পারছিল না প্রাপ্তি। ব্যথায় পুরোটা শরীর মনে হচ্ছে যেন মরার মতো হয়ে আছে। তারপরও কষ্ট করে উঠে গোসল করে ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে গিয়ে নাস্তা বানালো। সকাল 7টা বাজে। নাস্তা বানানো শেষ করে প্রাপ্তির ড্রয়িং রুমের সোফায় বসেছিল। বসে বসে ভাবছিল তার অতীত জীবনের কথা। তার বিয়ের আগে তার জীবনটা কতই না সুন্দর ছিল। কেন যে শায়ানের সাথে ওর বিয়ে হলো, এসব ভাবতে ভাবতে কখন যে প্রাপ্তির চোখ লেগে গেল সে টেরই পেল না। প্রাপ্তি, প্রাপ্তি, এই প্রাপ্তি। হঠাৎ করে প্রাপ্তির ঘুম ভেঙে গেল। শায়ান ডাকছে। অস্থির হয়ে দৌড়ে গেল শায়ানের রুমে। কিরে, তোরে এত ডাকি শুনতে পাস না? কি করে সারাদিন তুই? খালি ঘুম ছাড়া আর কোনো কাজই নাই নাকি তোর? প্রাপ্তি চুপ। আমি শাওয়ারে যাচ্ছি, আমার শার্ট প্যান্টগুলো আয়রন করে রাখ, মিটিং আছে আজকে, বলেই শায়ান শাওয়ারে চলে গেল। প্রাপ্তি শায়ানের কাপড়গুলো আয়রন করে নিচে গেল। নাস্তা রেডি করে টেবিলে রাখলো। শায়ানের শাওয়ার শেষ হয়ে করে এসে নাস্তা করে তাড়াতাড়ি অফিসে চলে গেল। সারাদিন প্রাপ্তি বাসায় একা থাকে, আর ওর সাথে থাকে ওর একাকিত্ব আর শায়ানের অত্যাচারের নির্বাক চিৎকার। ও চাইলেও কারো কাছে ওর মনের কথাগুলো বলতে পারে না। সকাল 9টায় বাসার দারোয়ান শফিক বাজার করে দিয়ে গেল। প্রাপ্তি সবগুলো বাজার কেটে কুটে ফ্রিজে ভরে রাখলো, আর যেগুলো রান্না করার সেগুলো রান্না করে নিল। 12টায় বুড়া এসে ছুটা কাজগুলো করে দিয়ে গেল। বুয়া শুধু ঘর ঝাড়ু আর কাপড় ধোয়ার কাজ করে চলে যায়। দুপুরে সব কাজ শেষ করে প্রাপ্তি জোহরের নামাজ সেরে নিল। তারপর খাওয়া দাওয়া করে এসে ড্রয়িং রুমের সোফায় শুয়েছিল। সারাদিন এই ড্রয়িং রুমেই তাকে থাকতে হয়। এত বড় বাড়িতে 4টে রুম থাকার পরেও ড্রয়িং রুমেই তার থাকার জায়গা, কারণ সবগুলো রুমের মুখোমুখি এই রুম। শায়নের রুম থেকে ডাক দিলে সহজে শোনা যায় ড্রয়িং রুম থেকে। একটু দেরি হলে গালাগালি শুরু করে শায়ন, তাই প্রাপ্তি এখানেই থাকে সারাক্ষণ। দুপুরে শায়নের ফেরার কথা, কিন্তু ফিরল না। বিকেল 5টায় শায়ন ফিরে আসলো। ওর সাথে একটা মেয়ে ছিল, ফর্সা করে, লম্বা পাতলা গড়ন, খোলা মাঝারি চুল, একটা হাতা কাটা বেগুনি রঙের ওয়েস্টার্ন ড্রেস পরা। মেয়েটা শায়ানকে জান বাবু বলে ডাকছিল। শায়ানও মেয়েটিকে বেবি বলছিল। খুব খারাপ লাগছিল তাদের অবস্থা দেখে। শায়ান ড্রিঙ্ক করে এসেছিল। শায়ান মেয়েটির কাঁধের ওপরে হাত দিয়ে ভর করেছিল। মেয়েটি শায়ানকে রুমে নিয়ে যাচ্ছিল, যে রুমে কিনা আমার অধিকার। তাও কিচ্ছু বললাম না। যাওয়ার সময় শায়ান বলে গেল ও আজকে বাসায় থাকবে, তাই রাতে খাবার ব্যবস্থা করো। প্রাপ্তি ফ্রিজ থেকে মাছ মাংস বের করে রান্নাবান্না করে নিল। রান্না করতে করতে ভাবছে, হয়তো গরিব হয়ে জন্মানোটা আমাদের জন্য পাপ, তাই তার প্রায়শ্চিত্ত এইভাবেই করতে হচ্ছে। রাতে খাবার টেবিলে মেয়েটি শায়ানকে জিজ্ঞেস করছিল আমি কে। শায়ান উত্তর দিল, আরে আমাদের বাসার কাজের লোক, মা যাওয়ার সময় রেখে গেছে আমাকে দেখাশোনা করার জন্য। প্রাপ্তির কথাটা বুকে গিয়ে পিতল। মুহূর্তেই ওর চোখে পানি এসে পড়ল। মাই গুডনেস শায়ান, এত সুন্দর একটা মেয়ে ঘরে থাকলে তুমি ঠিক থাকতে পারো? কামন রিয়া বেব, তুমি আছো না আমার লাইফে, আর যত সুন্দরী মেয়ে থাকুক না কেন, তুমি থাকলে আর কিচ্ছু লাগে না। লাভ ইউ বেব। কথাগুলো প্রাপ্তির কাছে খুব যন্ত্রণাদায়ক মনে হচ্ছিল। নিতে পারছিল না সে, তাই ওখান থেকে ড্রয়িং রুমে গিয়ে বসলো। শায়ান আর রিয়ার খাওয়া শেষে তারা রুমে গিয়ে চলে গেল। প্রাপ্তি এসে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে রাখলো। রাতে শায়ানের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় প্রাপ্তি রুমের ভেতর থেকে রিয়ার শব্দ শুনতে পেল। প্রাপ্তি আর বুঝতে বাকি রইল না তারা যৌন মিলনে লিপ্ত ছিল। দুপুরটা চোখের জল ফেলে ড্রয়িং রুমে এসে প্রাপ্তি শুয়ে পড়ল। সকালে উঠে নাস্তা বানালো। শায়ান আর রিয়া নাস্তা করে একসাথে বেরিয়ে গেল। যাওয়ার সময় শায়ান বলে গেল, আমার আজকে ফিরতে দেরি হবে, তুই দেখিস বাইরে কোথাও যাস না আবার, আর কারোর সাথে ফোনে কথা বলবি না, বলে চলে গেল। সারাদিনের কাজকর্ম শেষ করে প্রাপ্তি সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎ করেই তার অতীতের কথা মনে পড়ল। শায়ানের সাথে প্রাপ্তির বিয়ে হলো আজ 5 মাস। এই 5 মাসে কত কিছু না হলো এখনও হচ্ছে। প্রাপ্তির ইন্টারের পরীক্ষা শেষ করা মাত্রই তার দাদি বলল শায়ানের সাথে প্রাপ্তিকে বিয়ে দিবে। শায়ান প্রাপ্তির ফুফাতো ভাই। শায়ানের মা সালেহা খাতুনের প্রস্তাবে প্রাপ্তির দাদি প্রাপ্তির বাবাকে বিয়ের কথা বললেন। বোনের এমন একটা চাওয়াতে প্রাপ্তির বাবা আসিফ সাহেব না করতে পারেননি, তাই পারিবারিকভাবেই ধুমধামের সাথেই শায়ান আর প্রাপ্তির বিয়েটা হলো। শায়ান গ্রাজুয়েশন শেষ করে এখন নিজেদের ব্যবসা সামলায়, আর প্রাপ্তি তো ইন্টার শেষ করলো। স্বপ্ন ছিল উকিল হবে, কিন্তু এমন কিছু তার জীবনে ঘটে গেল যে আর উকিল হয়ে ওটা হলো না। বিয়ের দিন রাতে মানে বাসর ঘরে শায়ান প্রাপ্তিকে খুব সাজাচ্ছিল।
মায়ের ইচ্ছাতেই আমাদের বিয়েটা হয়েছে। আমি তোকে মন থেকে বউ হিসেবে মেনে নিতে পারবো না, কখনোই না। কথাটা মাথায় ঢুকিয়ে নিস। আর আমার রুমে আমার অনুমতি ছাড়া কখনোই আসবি না। আমি যখন ডাকবো তখন আসবি, তার আগে না। প্রাপ্তি এগুলোকে কিছুতেই মেনে নিতে পারল না। ভেতরে ভেতরে সে গুমড়ে গুমড়ে কাঁদছে। অবশেষে রাতের খাওয়া দাওয়া করার পরে প্রাপ্তি রুমে ছিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। পাশে বিছানা ছিল। পরক্ষণে সায়ান এসে এক ধাক্কা দিয়ে প্রাপ্তিকে বিছানার উপরে ফেলে দিল। তারপর প্রাপ্তির উপরে স্বামীর অধিকার খাটালো। বৈধ ধর্ষণ যাকে বলে। নিজের বিয়ে করা বউকে বৈধভাবে ধর্ষণ করেছে সায়ান। তার মনের ক্ষুধা না মেটা পর্যন্ত সে প্রাপ্তিকে এইভাবে ধর্ষণ করে গেল। প্রাপ্তি চিৎকার করছিল, কিন্তু সায়ন ওর মুখে হাত দিয়ে চেপে ধরেছিল। সায়নের ক্ষুধা মিটে যাওয়ার পর প্রাপ্তিকে টেনে বিছানা থেকে উঠিয়ে বলল, যা মেঝেতে গিয়ে ঘুমা। এই বিছানা আমার, একান্তই আমার, আর কারো না। প্রাপ্তির ইচ্ছা করছিল ওখানে সায়নের গালে একটা চর লাগিয়ে দেয়, কিন্তু সে কিছু না বলে মেঝেতে বিছানা করে শুয়ে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে প্রাপ্তি রান্নাঘরে গেল। দেখলো তার ফুফু নাস্তা বানাচ্ছে। প্রাপ্তি বলল, ফুফু, কোনো কাজ থাকলে বলেন, আমি করে দিচ্ছি। কী রে, এখন আমাকে ফুফু বলে ডাকবি? এখন তো আমি তোর মা। এতদিন ফুফু বলে এসেছি, এখন হঠাৎ করে মা ডাকতে পারবো? অন্য কোথাও বিয়ে হলে তো ডাকতে হতো, আমাকেই ডাকলি না হয় মা বলে। আচ্ছা ঠিক আছে। দুজনে মিলে নাস্তা বানালো। শান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে বের হচ্ছিল। তখন তার মা বলল, কালকেই বিয়ে করলি, আর আজকে সকালে তোর বাইরে যেতে হবে? কয়দিন না গেলে কি হয়? ফালতু বকো না তো মা। ঘরে বসে থেকে কি করব এখন? কি করবি মানে? বিয়ে করেছিস, ঘরে বউ রেখে এখন কি কাজে বাইরে যাবি তুই? ও, তার মানে আমি ঘরে বসে বসে তোমার ভাইজিকে দেখবো এখন? ও এখন তোর বউ সায়ান, কথাটা মাথায় রাখিস। মা, আমি তোমার কথা ওকে বিয়ে করেছি, না হলে ওর মতো মেয়ের দিকে সায়ান চোখ তুলেও তাকায় না। চুপ কর সায়ান, এসব কী কথা বলছিস তুই? আমাকে এসব কথা বলে আমার মাথা খারাপ করো না মা, আমি যাচ্ছি। প্রাপ্তির কিছুই বলা ছিল না। ও চুপ করে দাঁড়িয়ে দেখে গেল। দুপুরে রান্নার সময় সালেহা খাতুন প্রাপ্তিকে বলল, কিরে মা, তোর মন খারাপ? না তো মা, কিছু না। আমি বুঝতে পারছি তোর মনটা খুব খারাপ। একমাত্র তুই পারিস শায়ানকে ঠিক করতে, মেয়েদের নেশা, মদ সিগারেটের নেশা কাটাতে। যদিও ও কখনো আমাকে বুঝতে দেয় না যে ও মেয়েদের সাথে মেলামেশা করে। আমি কিভাবে করব মা? একটা ছেলের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এত সুন্দরী মেয়ে। তুই তো কোনো দিক থেকে কম না রে মা। আল্লাহ সব দিক দিয়ে তোকে সুন্দর করে বানিয়েছে। তুই চাইলে তুই পারবি ওকে তোর আয়ত্তে এনে ওর জীবনটা সুন্দর শৃঙ্খল করে তুলতে। আমরা আর কয়টা দিনই আছি এখানে। সায়নের ছোট বোনের কাছে চলে যাব আমরা কদিন পর। আচ্ছা মা, আমি চেষ্টা করব আমার পুরোটা দিয়ে। সারাদিন কথাগুলো প্রাপ্তির মাথায় ঘুরপাক খেতে লাগালো। কিভাবে কি করবে বুঝে উঠতে পারছিল না প্রাপ্তি। যাই হোক, এভাবেই তাদের দিনকাল চলতে লাগলো। বাবা মা যতদিন ছিলেন ততদিন প্রাপ্তি সায়নের রুমে ঘুমাতো, কিন্তু মেঝেতে। শুধুমাত্র সায়নের মনে ক্ষুধা মেটানোর সময়টাতেই প্রাপ্তির জায়গা হতো বেডে। প্রতিদিন সায়ান কোনো না কোনো মেয়ের সাথে ফোনে কথা বলে, চান বাবু এসব বলে সমর্থন করে। প্রাপ্তি নীরবে শোনে আর চোখে জল ফেলে। কিছুদিন পর সায়নের বাবা মা চলে গেল। বাবা মা চলে যাওয়ার পর থেকে সায়ন প্রতিদিন কোনো না কোনো মেয়েকে নিয়ে বাসায় আসে। সারাদিন সিগারেট, মদ আর মেয়ের নেশায় পড়ে থাকে সে। তার ঘরে যে একটা বউ আছে তার দিকে সায়নের কোনো খেয়ালই নেই। খাবারের সময় আর রাতের ক্ষুধা নিবারণের সময় শুধু প্রাপ্তি সায়নের সঙ্গী। সারাদিন বাসায় বসে থাকে আর এগুলোই করে। একদিন প্রাপ্তি রান্না করছিল। সকালে সবে কড়াইয়ে তেল দিল, প্রায় গরম হয়ে আসছে। এমন সময় সায়ন ডাক দিল, তাড়াতাড়ি যেতে হবে, না হলে আবার গালাগালি শুরু করবে। তাই তাড়াহুড়ো করে কড়াই নামাতে গিয়ে হাতের ওপর পড়ে গেল সবগুলো তেল। মুহূর্তেই মনে হচ্ছিল যেন ওর প্রাণটা বের হয়ে গেল। কিরে প্রাপ্তি, তোর কত সময় লাগে? জলদি আয়। কোনো মতে হাত ওনার আঁচলে লুকিয়ে গেল সায়নের রুমে। ছোট লোকের বাচ্চা, এত সময় লাগে তোর এখানে আসতে? কি করি সারাদিন? আমার কাপড়গুলো আয়রন করে রাখ, আমি শাওয়ারে যাচ্ছি। অনেক কষ্ট করে প্রাপ্তি সায়নের কাপড়গুলো আয়রন করে নিল। তারপর নিচে গিয়ে নাস্তা রেডি করে নিল। হাতটা মনে হচ্ছে যেন চৌলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। সায়ন যখন নাস্তার টেবিলে আসলো তখন প্রাপ্তি জিজ্ঞেস করলো, বাসায় কোনো মলম আছে? কি করবি মলম দিয়ে? হাত পুড়ে গেছে, লাগাবো। ফার্স্ট এড বক্সে আছে, দেখে নিস।
নাস্তা করে সায়ন চলে গেল। প্রাপ্তি অনেক খুঁজলো কিন্তু কোথাও ফার্স্ট এড বক্স খুঁজে পেল না। এদিকে ব্যথা যন্ত্রণায় হাত পুড়ে যাচ্ছে। কোনো উপায় না দেখে প্রাপ্তি পোড়া জায়গায় টুথপেস্ট লাগিয়ে দিল কিছু। অনেক কষ্ট করে বান্না করে নিল। দুপুরে ফ্রেশ হয়ে নামাজ পড়ে না খেয়ে ঘুমিয়ে পড়ল ড্রয়িং রুমের সোফায়। শরীরটা মনে হচ্ছে যেন আগুনের মতো পড়ে যাচ্ছে। জ্বর এসে পড়েছে, চোখ দুটো লাল হয়ে গেছে। বিকেলে ঘুম ভাঙলো, উঠে দেখে হাতের পোড়া জায়গাটায় ফোসকা পড়ে গেছে, ভেতরে পানি জমে গেছে। উফ, কি যে ব্যথা হচ্ছে। ফ্রিজ থেকে বরফ বের করে কিছুক্ষণ লাগালো। যতক্ষণ লাগালো ততক্ষণ শান্তি লাগে। সন্ধ্যায় সায়ন বাসায় ফিরে এলো, এসেই রুমে চলে গেল। রাতে খাওয়া দাওয়ার পর সায়ন প্রাপ্তিকে বলল রুমে যাওয়ার জন্য। প্রাপ্তি বলল, আমার শরীরটা ভালো লাগছে না আজকে। চুপচাপ যা বলছে তাই করবি, মুখে মুখে কথা বলবি না। রাতে সব কাজ শেষ করে প্রাপ্তি কাঁপতে কাঁপতে রুমে গেল। জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে, হাতের ব্যথায় ইচ্ছে করছে মরে যেতে। এই অবস্থায় সায়ন প্রাপ্তির উপরে যৌন নির্যাতন চালালো। প্রাপ্তির শরীরে বিন্দু পরিমাণ শক্তি নেই। সায়ন যখন প্রাপ্তির হাত চেপে ধরেছিল তখন প্রাপ্তির হাতের ফোসায় ফুটে গেল। চামড়া উঠে যাওয়ায় হাতের যন্ত্রণা আরও তীব্রতর হয়ে গেল। ওছেও চিৎকার করে কাঁদতে পারছে না। সায়ন এতটা নিষ্ঠুর যে এই অবস্থা দেখে প্রাপ্তিকে ছাড়েনি। পরদিন সকালে কোনো মতে প্রাপ্তি উঠে গোসল করে নিল। গোসল করে ড্রয়িং রুমে এসে শুয়েছিল। একদম ভালো লাগছিল না, নাস্তা বানায়নি। সায়ন উঠে চেল্লাচেল্লি শুরু করলো, এখন আমি না খেয়ে বাইরে যাব? তোকে দিয়ে কিচ্ছু হবে না, সারাদিন ঘুম আর ঘুম, এছাড়া আর কোনো কাজ নেই। তারপর বাইরে চলে গেল। তারপর 1 ঘন্টা পর ফিরে আসলো মদ আর সিগারেট নিয়ে। এসে রুমে চলে গেল। সবিক বাজার করে দিয়ে গেল। প্রাপ্তি সেগুলো কোনো রকম কেটে কুটে রান্না করে আবার শুয়ে রইল। শরীরটা এতটাই খারাপ লাগছিল যে কি করবে বুঝে উঠতে পারছিল না। রাতে খাবার টেবিলে সায়নের চোখ পড়ল প্রাপ্তির হাতের ওপর। বলল, হাতে কিছু লাগাসনি? টুথপেস্ট লাগিয়েছে। তোকে না বলেছি ফার্স্ট এড বক্সে মলম আছে? খুঁজে পাইনি তো বলিসনি কেন আমাকে? প্রাপ্তি আর কিছু বলে না, চুপ করে থাকে। ও বুঝে উঠতে পারছিল না হঠাৎ করে সায়ন এমন ভালোভাবে কথা বলছে কেন। রাতে কলিং বেলের শব্দ শুনে প্রাপ্তি দরজা খুলল। দেখে শফিক। শফিক তার হাতে একটা প্যাকেট দিয়ে বলল, সায়ন সাহেব কইল এটা আপনার হাতে দিতে। প্রাপ্তি বুঝতে পেরে একটা মুচকি হাসি দিয়ে গেট লাগিয়ে দিল। প্রাপ্তি প্যাকেটটা খুলে দেখে একটা মলম। ও বুঝে নিল এটা হাতে লাগানোর জন্য সায়ন আনিয়েছে। প্রাপ্তি ঔষধ লাগিয়ে নিল হাতে, তারপর শুয়ে পড়ল। মলমটা খুব ঠান্ডা, জ্বালাপোড়া খুব কমে গেছে, কিছুটা আরামদায়ক লাগছে। সকালে উঠে দেখে ব্যথা অনেকটা কমে গেছে। প্রাপ্তি ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে নিল। তারপর সায়নের রুমের দিকে গেল। গিয়ে দেখে সায়ন ঘুমাচ্ছে এখনো। কিছুক্ষণ প্রাপ্তি দাঁড়িয়ে দেখলো সায়নের দিকে আর রাতের কথা ভাবছিল। যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ না সায়ন। হঠাৎ করে সায়নের ঘুম ভেঙে গেল। প্রাপ্তির চোখ নামিয়ে ফেলল। সায়ন বলল, কিরে এখানে কি করছিস? না মানে কিছু না। কয়টা বাজে? 8:20 বাজে এখন। ডেকে দিলি না কেন আমাকে? আমার কাজ আছে আজকে। আমি কি জানতাম নাকি? আমার কাপড়গুলো আয়রন করে রাখ, আমি শাওয়ারে যাচ্ছি। প্রাপ্তি কাপড়গুলো আয়রন করে রাখলো। তারপর শায়ন নাস্তা করে অফিসে চলে গেল। শায়ন বাসায় আসলেই মেয়েদের সাথে ফোনে কথা বলে আর প্রয়োজন হলে প্রাপ্তিকে বিছানার সঙ্গী বানায়। পূর্ণ কথাগুলো ভাবতে ভাবতে কখন যে প্রাপ্তির চোখ লেগে গেল টেরই পেল না। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। প্রাপ্তি দরজা খুলে দেখে সায়ন দাঁড়িয়ে আছে। সায়ন ঘরে ঢুকে বলল, যাও শাড়ি পরে আসো, আমরা আজকে আকাশ দেখব। প্রাপ্তি তার চোখে বিশ্বাস করতে পারছিল না। ও দাঁড়িয়ে রইল সায়নের দিকে। সায়ন বলে, শুনতে পাওনি কি বলেছি? জলদি যাও, আজকে চাঁদটা খুব সুন্দর আলো ছড়িয়েছে, ছাদে গিয়ে জ্যোৎস্না দেখবি একসাথে। তুমি একটু সেজে গুজে আসো। প্রাপ্তি নীল শাড়ি আর লাল চুড়ি পরে নিল। চুল খুলে চিরুনি দিয়ে আঁচড়াচ্ছিল। এমন সময় সায়ন বলল, চুলে খোপা করো। কেন? খোলা চুলেই তো ভালো লাগে আমার কাছে। আরে করো না। তারপর প্রাপ্তি চুলে খোপা করে নিল সুন্দর করে। পেছন থেকে সায়ন এসে ওর খোপায় কাঠবেলি ফুল কুচে দিল আর প্রাপ্তিকে জড়িয়ে ধরে বলল, বড্ড ভালোবাসি তোমায়। বলে সায়ন প্রাপ্তির কপালে চুমু খেতে নিল। এমন সময় প্রাপ্তি, প্রাপ্তি, এ প্রাপ্তি। সায়নের ডাকে ঘুম ভেঙে গেল প্রাপ্তির। উফ, স্বপ্ন ছিল এটা। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:25 বাজে। এত রাতে সায়ন ডাকছে কেন? যাকে প্রাপ্তি সায়নের রুমে গেল। কিরে এতক্ষণ ধরে ডাকছে শুনতে পাস না? কানে তুলো দিয়ে রাখছিস নাকি? না আসলে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, সারাদিন ঘুম খাওয়া ছাড়া আর কিছু কাজ নেই তোর? এত রাতে আমি কি করব আর না ঘুমিয়ে?
রিয়াকে একটা ড্রেস দে, ওর ড্রেসটাতে পানি পড়ে ভিজে গেছে। বাবু, আমি এসব খ্যাত ড্রেস পরবো না। তাহলে কি করবে এখন? তোমার শার্ট দাও, পরে নেব। আচ্ছা ঠিক আছে। এই শোন, আমার ড্রেসটা ওয়াশ করে দে, সকালে আমার যেতে হবে বাসায়। আচ্ছা। প্রাপ্তি এসে রিয়ার ড্রেসটা ধুয়ে শুকাতে দিল। বাড়ির কথা খুব মনে পড়ছে। সেই কবে মায়ের সাথে দেখা করে এসেছে, আর যাওয়া হয়নি। সকালে শায়ানকে বলবো বাবা মায়ের সাথে দেখা করতে যাব। সকালে নাস্তা বানিয়ে দিল। রিয়া আর শায়ান নাস্তা করে নিল। রিয়া চলে গেল নাস্তা করে। যাওয়ার সময় বলে গেল, আমার শায়ানের দিকে একদম বাজে নজর দিবি না, ওর আশেপাশে কম যাবি। প্রাপ্তি রিয়ার কথায় কান দেয়নি। রিয়া চলে যাবার পরে প্রাপ্তি শায়ানকে বলল, অনেকদিন বাসায় যায় না, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একবার বাবা মায়ের সাথে দেখা করে আসতে পারি। আমার খাওয়া দাওয়া দেখবে কে? না খেয়ে থাকবো? আমি রান্না করে দিয়ে সকালে যাব, আবার বিকেলে চলে আসবো। থাকবো না, আপনি তো ওই সময়টা অফিসে থাকেন বা অন্য কাজে বাইরে থাকেন। আপনি বাসা আসার আগে আমি চলে আসবো। আচ্ছা, আমি অফিসে যাওয়ার সময় তোকে নামিয়ে দিয়ে আসবো, কিন্তু আমি বাসায় এসে যেন তোকে পাবেন। আমি ওয়াদা করছি, আমি আপনার ফেরার আগে বাসায় চলে আসবো, থাকবো না। পরে দুজনে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিল। প্রাপ্তির নীল রঙের একটা শাড়ি, হাত ভর্তি লাল রেশমি চুড়ি পরে নিল। একটা স্টোনের ছোট্ট টিপ পরল। চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক লাগালো, আর চুলগুলো খোপা করে নিল। ওর ফর্সা শরীরে এই সাজে ওকে দারুণ লাগছিল। প্রাপ্তি গতকালের ঘটনা কিছুতেই মেনে নিতে পারল না। শান ফোনে কথা বলে মেয়েদের সাথে ফ্লার্ট করে, ড্রিঙ্ক করে, সিগারেট খায়, এসব মেনে নিয়েছিল। কিন্তু রিয়ার সাথে এইভাবে শারীরিক সম্পর্ক ও কিছুতেই মেনে নিতে পারল না। তাই ও সিদ্ধান্ত নিল যে করে হোক শায়ানকে ওর প্রতি টেনে আনবেই, আর এটা হলো তার শুরু। প্রাপ্তি রেডি হয়ে যখন শায়ানের সামনে আসলো, তখন শায়ান অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। এরপর বলল, এতক্ষণ লাগে তো রেডি হতে? মাফ করবেন, দেরি হয়ে গেছে। আর 2টা মিনিট দিন, আমি বোরকা পরে নিই প্লিজ। আবার বোরকা পরবি কেন? আমার গাড়িতে করেই তো যাবি, বোরকা পরতে হবে না। আচ্ছা চলুন তাহলে। আর শোন, চুল খুলে রাখ, তাতেই বেশি ভালো লাগবে। প্রাপ্তি মনে মনে খুশি হচ্ছিল শায়ানের ব্যবহার দেখে। ভাবছে, আমি আবার স্বপ্ন দেখছি না তো? তাই নিজের হাতে একটা চিমটি কেটে দেখলো, না সত্যি স্বপ্ন না। তারপর তারা গাড়িতে উঠল। যাওয়ার পথে হঠাৎ করে শায়ানের চোখ পড়ল প্রাপ্তির হাতের পোড়া দাগের ওপর। অনেকটাই পড়ে গেছে মেয়েটার। শায়ান বলল, তোর হাত দিকে অনেকটাই পড়ে গেছে। সেদিন শফিক মলম দিয়ে যায়নি? দিয়েছিল, আমি লাগিয়েছিলামও, কিন্তু সেদিন রাতে অনেক জোরে ঘষা লেগে চামড়া উঠে যাওয়ার কারণে দাগটা পড়ে গেছে। ওহ বুঝেছি, বাসায় ভিনেগার আছে, লাগিয়ে নিস, দাগ চলে যাবে। আচ্ছা। প্রাপ্তি তার কানকে বিশ্বাস করে উঠতে পারছে না। এটা কি সত্যি সেই সায়ন, যে কিনা কাল রাতেও একটা মেয়ের সাথে যৌন লালসায় লিপ্ত ছিল, যা কিনা আমাকে এক ফোঁটাও তোয়াক্কা করতো না? তার মানে মা ঠিকই বলেছে, ছেলেদের সবচেয়ে বড় দুর্বলতা একটা মেয়ে, যে সহজে একটা ছেলেকে বশে নিয়ে আসতে পারে। প্রাপ্তির বাসায় এসে পড়েছে। সায়ন প্রাপ্তিকে নামিয়ে দিল। প্রাপ্তি যাওয়ার সময় সায়ন পেছন থেকে ডাক দিয়ে বলল, প্রাপ্তি এদিকে আয় তো একটু। প্রাপ্তি তাড়াতাড়ি আসলো। কিছু বলবেন? সায়ন প্রাপ্তির হাতে একটা স্মার্টফোন দিয়ে বলল, এই ফোনে 2টা সিম লাগানো আছে, আজকে থেকে এই ফোনটা তুই ইউজ করবি। এখানে 2টা সিমেই টাকা লোড করা আছে। এইটুকু বলে সায়ন অফিসে চলে গেল। প্রাপ্তি দাঁড়িয়ে রইল অবাক হয়ে সায়নের গাড়ির দিকে। গাড়িটি অদৃশ্য হওয়ার পরে প্রাপ্তি বাসায় ঢুকে গেল। বাসায় ঢুকে প্রাপ্তির মা তাকে গলা জড়িয়ে ধরল। কতদিন পরে ওর সাথে দেখা হয়েছে। প্রাপ্তির ছোট ভাই দৌড়ে এসে আপু বলে প্রাপ্তিকে জড়িয়ে ধরল। বছর 7-8 হবে। প্রান্ত নাম। প্রাপ্তির জান এটা। প্রাপ্তির বাবা তখন বাসায় ছিলেন না, ব্যবসার কাজে ঢাকার বাইরে ছিলেন। প্রাপ্তির মা প্রাপ্তিকে নিয়ে রুমে গেল। মা মেয়ে মিলে অনেক গল্প করলো। হঠাৎ করে প্রাপ্তির হাতের পোড়া ডাক্তার উপরে ওর মায়ের নজর পড়ল। তিনি জিজ্ঞেস করলেন, তোর হাতে কি হয়েছে? এইভাবে দাগ পড়ে গেল কেন? আরে মা কিচ্ছু হয় না, রান্নার সময় তেল পড়ে গেছিল। কিছু না মানে কি? তুই দেখ তো কতটা ছড়িয়ে গেছে পোড়াটা। কিছু হবে না মা, ঠিক হয়ে যাবে। কিছু লাগাসনি এটাতে? লাগিয়েছিলাম, ও একটা মলম এনে দিয়েছিল, সেটা লাগিয়েছি। এখন এই দাগটা কিভাবে যাবে? অনেকটাই কালচে হয়ে গেছে। চলে যাবে মা, ও বলেছে ভিনেগার লাগালে দাগ চলে যাবে। বাসায় আছে, লাগিয়ে নিস। আচ্ছা। মামে একসাথে দুপুরে রান্নার আয়োজন করলো। কত খুনসুটি করলো মামে একসাথে। কে যেন মনে করতে প্রাপ্তির মা ওকে জিজ্ঞেস করলো, সায়ন তোকে ভালোবাসে তো মা? হ্যাঁ মা, সায়ন আমাকে অনেক ভালোবাসে।
তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস না তো? তোর মুখ থেকে কেমন যেন মনে মনে হচ্ছে। কী যে বলো না মা, ও আমাকে অনেক ভালোবাসে। এই দেখো, আজকে আমাকে এই ফোনটা দিল। দেখো কত দামি, সিমও আছে 2টা। এগুলো দিলেই ভালোবাসে? আরে না মা, ও এমনিতেও আমার অনেক যত্ন নেয়, অনেক আদর করে আমাকে। আচ্ছা মা, বাবা কবে আসবে? আরও 3 দিন পর আসবে। ও, আমি তো বিকালে চলে যাব। কেন, থাকবি না কয়দিন? না মা, ওর খাওয়া দাওয়া কষ্ট হবে, আমাকে চলে যেতে হবে। তুই কিন্তু আমার কথা এড়িয়ে যাচ্ছিস বারবার। কি বলো মা এসব? এড়িয়ে যাব কেন? আমার দোহাই, তুই সত্যি করে বল কি হয়েছে। মা, প্রাপ্তির চোখে পানি টলমল করছে। প্রাপ্তির মায়ের আর বুঝতে বাকি রইল না যে তার মেয়ে ভালো নেই। প্রাপ্তি বলল, আচ্ছা মা, ধর্ষণ কাকে বলে? মানে, হঠাৎ এই প্রশ্ন কেন? কারো মনের বিরুদ্ধে গিয়ে তার সাথে জোরাজুরি করে তার শরীরকে উপভোগ করার নাম ধর্ষণ না? হ্যাঁ, কিন্তু তুই এগুলো কেন জিজ্ঞেস করছিস? জানো মা, আমি না নিয়মিত বৈধভাবে আমার স্বামীর দ্বারা ধর্ষিত হই। আমি সায়নের ধর্ষিতা বউ। একটা কষ্টের হাসি মুখে নিয়ে কথাটা বলল। তুই এতদিন আমাদেরকে কিছু জানাসনি কেন? জানি কী লাভ হবে মা? সবসময় দাদিকে তোমাকে বলতে শুনেছি বিয়ের পরে স্বামী মেয়েদের সব। আগে আমি ভাবতাম পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবো, কারো উপরে নির্ভর করে থাকতে হবে না আমাকে। স্বামী ভালো না হলেও নিজের পথ নিজে খুঁজে নিতে পারবো। কিন্তু এই বিয়ে জিনিসটা আমার পুরো ধারণাটাকে বদলে দিল। আমাকে বুঝিয়ে দিল সংসার স্বামী যেমনই হোক না কেন, এটা একটা মেয়ের শেষ ঠিকানা। তবে আমি সায়ানকে আমার করে নেবই যে কোনো মূল্যে। আমি তো আল্লাহর রহমতে কোনো দিক থেকে কম না। আল্লাহ তো আমাকে সব দিয়েছেন, তাহলে আমি কেন পারবো না আমার স্বামীকে নিজের করে নিতে? আমাকে পারতেই হবে, আমি পারবো। প্রাপ্তির মা কথাগুলো শুনে বলল, আমার ছোট্ট প্রাপ্তিটা কত বড় হয়ে গেল, কত কিছু বুঝে ফেলেছে। আল্লাহ ভরসা মা, আমার দোয়া তোর সাথে রইল, সব ঠিক হয়ে যাবে দেখিস। হ্যাঁ মা, দোয়ারও করো। মায়ের মনকে কখনো ফাঁকি দেওয়া যায় না রে মা। মায়েরা সবই বোঝে তার কোন সন্তান কী সমস্যা আছে, এটা তাদের একটা আলাদা শক্তি। হ্যাঁ মা, জানি। আচ্ছা মা, দাদিকে দেখছি না, দাদি কোথায়? এত সময় হলো আসলো না, এখনো খবর নেই। তো দাদি কদিনের জন্য গাজীপুরে গেছে, মন ছুটেছে অনেক, তাই তোর বাবা সাথেই গেছে। তোর বাবা সেখানে দিয়ে তারপর কাজে গেছে। ও, দুপুরে প্রাপ্তির ফোনে কল আসলো, রিসিভ করে বুঝতে পারলো সায়ান। সায়ান বলল, কী করো? এই তো মায়ের সাথে গল্প করছি। আপনি কি করেন? এ তো অফিসের কাজকর্ম করছি, আর কি। তেমন কাজ নেই, খালি জরুরি ফাইলগুলোতে সাইন করে দেওয়া, কর্মচারীদের কাজ বলে দেওয়া, এই তো। ও, আচ্ছা শোনো। বলেন। না কিছু না। দুপুরে খেয়েছো? আপনি খেয়েছেন? 2টা কলা আর পাউরুটি। কেন? এখানে আজকে খাবার আসেনি তাই। ও আচ্ছা, এখন রাখি। ওকে বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে প্রাপ্তি ফোন রেখে দিল। তার মাথায় অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ করে সায়নের এই পরিবর্তন, আমার প্রতি কেয়ার, আমাকে মোবাইল দেওয়া, ফোন দেওয়া, কিছুই বুঝতে পারছি না। বিকেলে প্রাপ্তির যাওয়ার সময় হয়ে গেছে। ও রেডি হয়ে নিল। ওর মা বলল, কয়টা দিন থেকে জানা রে মা? না মা, 4টা বেজে গেছে। 6টার মধ্যেই সায়ন বাসায় এসে পড়বে। আমার ফিরতে দেরি হলে ওর খাওয়া দাওয়ার সমস্যা হবে। আমি বুঝি রে মা, কিন্তু কিছু করার নেই এই মুহূর্তে। কাঁদো কাঁদো গলায়। একদম কাঁদবে না তুমি, তুমি ভরসা রাখো তোমার মেয়ের প্রতি। দেখো, আমি সব ঠিক করে নেব ইনশাল্লাহ। আর আমার মনে হচ্ছে আমার প্রতি একটু হলে ওর ভেতরে ভালোবাসা আছে মা। আজকে ওর মধ্যে অনেক পরিবর্তন দেখেছি আমি। বাকিটা আল্লাহ ভালো জানেন। আমাকে হাসি মুখে বিদায় দাও মা। তারপর মায়ের থেকে হাসি মুখে বিদায় নিল প্রাপ্তি। রিক্সা দিয়ে গেলে 30 মিনিট লাগবে বাসায় পৌঁছাতে। প্রাপ্তি একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে প্রাপ্তির যাওয়ার 20 মিনিট পরে সায়ন প্রাপ্তিদের বাড়িতে আসলো প্রাপ্তিকে পিক করার জন্য। প্রাপ্তির মা সায়নকে দেখে বলল, বাবা তুমি আসো, ভেতরে আসো। না মা, আমি যাবো না। প্রাপ্তিকে বলেন রেডি হয়ে আসতে, আমি নিচে দাঁড়াচ্ছি। প্রাপ্তি তো অনেকক্ষণ আগে চলে গেছে বাবা, এই তো 20-25 মিনিট হবে। ও আচ্ছা মামি, তাহলে আজকে আসি, আবার আসবো না অন্য একদিন। সায়নের কথাবার্তা শুনে প্রাপ্তির মা একটু স্বস্তি পেল। হয়তো প্রাপ্তি ঠিকই বলেছে, সায়নের মধ্যে পরিবর্তন আসছে। সায়ন বাসায় পৌঁছা 4টা 50 মিনিটে। বাসায় গিয়ে দেখে প্রাপ্তি এখনও বাসায় আসেনি। শফিককে গিয়ে জিজ্ঞেস করলো, তোর ভাবিকে আসতে দেখেছিস? না ভাইজান, দেখি নাই, ভাবি আহে নাই। ও আচ্ছা। সায়ন কলের ওপর কল দিয়ে যাচ্ছিল, 2 নম্বরই বন্ধ। সায়ন অনেক চিন্তায় পড়ে গেল, কোথায় চলে গেল মেয়েটা। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, প্রাপ্তির কোনো খোঁজ খবর নেই। কিছু না বলে কোথায় যাবে ও? ও কোনো বিপদ হয়নি তো? অস্থির হয়ে পড়েছে সায়ান।
তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল প্রাপ্তিকে খুঁজতে। যাওয়ার সময় শফিককে বলে গেল প্রাপ্তি ফিরে আসলে যেন ওকে কল করে। শান প্রায় 1.5 ঘন্টার মতো প্রাপ্তিকে খুঁজে বেড়ালো, কিন্তু কোথাও পেল না। ফোন দিয়ে যাচ্ছিল, তাও বারবার বন্ধ বলে যাচ্ছে। হঠাৎ করে শফিক কল দিল, বলল, ভাইজান ভাবি এই 10 মিনিট আগে বাসায় এসে। শান ফোন রেখে বাসায় আসলো। বাসায় ঢুকে দেখে প্রাপ্তি রান্নাঘরে তরকারি গরম করছে। তখন রাত 8টা বাজে। শান সেদিকে গিয়ে প্রাপ্তিকে নিজের দিকে ঘুরিয়ে প্রাপ্তির গালে একটা চড় বসিয়ে দিল। বলল, কোথায় ছিলি তুই এত সময়? কার কাছে গিয়েছিলি? প্রাপ্তি চুপ করে গালে হাত দিয়ে দাঁড়িয়েছিল, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না। শায়ান আবার বলল, কি হয়েছে? কথা কি কানে জানা তোর? আমি কিছু জানতে চেয়েছি। কোথায় ছিলি তুই এত সময়? কার সাথে ছিলি? সত্যি করে বল, না হলে আজকে আমি তোকে মেরে ফেলবো। কোন প্রেমিকের সাথে ছিলি বল। ছি, আপনার মন মানসিকতা এতটা নোংরা, আমার ভাবতে ঘৃণা হচ্ছে। হ্যাঁ, আমার মানসিকতা নোংরা। বল তুই কোথায় ছিলি? প্রাপ্তির আগে ফোফাচ্ছিল। শায়ান আবার বলল, তুই আমার প্রশ্নের উত্তর দিবি নাকি আমি আরও মারবো তোকে? আস্তে কথা বলুন। আস্তে কেন বলবো? তোর কথা শুনতে হবে নাকি আমাকে? পেছন থেকে কে যেন বলে উঠল, কী রে প্রাপ্তি, কি হয়েছে? শায়ান পেছনে তাকিয়ে দেখে একটা মেয়ে। শায়ান মেয়েটাকে চিনতে পেরে বলে উঠল, মোনা, তুই এখানে? হ্যাঁ, কিন্তু তুই এখানে কি করছিস? আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞেস করিস আমি এখানে কি করি? মানে এটা তোর বাড়ি? তার মানে প্রাপ্তি তোর ওয়াইফ? ও মাই গড। হ্যাঁ। প্রাপ্তি অবাক হয়ে গেল ওদের কথা বলা দেখে। বুঝতে পারলো ওরা খুব কাছে বা পরিচিত কেউ। প্রাপ্তি মোনাকে জিজ্ঞেস করলো, তুমি ওকে কীভাবে চেনো? আরে চিনবো না? ভার্সিটির কত মেয়ের সাথে এই ছেলে যে প্রেমের অভিনয় করেছে, কত মেয়েকে কাঁদিয়েছে। ওকে তো সবাই এক নামেই চেনে, প্রেমিক পুরুষ। কি বলো? হ্যাঁ, ঠিকই বলছে। আজকে রাতটা যেহেতু আছে, সো সব গল্প তোমাকে শোনাবো। 3 জন মিলে গল্প করব। শান মোনাকে জিজ্ঞেস করলো, কিন্তু তুই প্রাপ্তিকে কিভাবে চিনিস? ওকে আবার না চেনার? কলেজের বিএনসিসি ক্যাম্পে ওর সাথে আমার পরিচয় হয়েছিল। খুব ভালো মনের একটা মেয়ে প্রাপ্তি, আর এত বেশি পরিমাণে হেল্পফুল যে কি বলবো। তো ভাগ্য ভালো যে ওর মতো একটা মেয়ে পেয়েছিস। সেদিন মোনা না থাকলে হয়তো এখন আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। ওর ওসিলায় আমি আজকে বেঁচে আছি। কি বলিস না বলিস? হ্যাঁ রে দোস্ত, সেদিন ক্যাম্পে ও আমাকে অনেক বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করেছিল। কেউ এগায় আসেনি জানিস। ও গেছিল নিজের লাইফ রিস্কে রেখে আমাকে বাঁচাতে। সেদিন থেকে ও আমার ছোট বোন। ওর ওসিলায় আমি আজ জীবিত। আপু, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো, খাবার রেডি। হঠাৎ করে মোনার চোখ পড়ল প্রাপ্তির গালে। তোমার গালে কি হয়েছে প্রাপ্তি? লাল হয়ে আছে কেন? আর কিছু না আপু। কিছু না মানে? আঙুলের দাগের মতো লাগছে। পুরো 4টা আঙুল বসে আছে মনে হচ্ছে যেন, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আরে আমার আঙুলের দাগ। আর কি, মশা কামড় দিয়েছিল তাই চুলকিয়েছিলাম, হয়তো এই জন্য দাগ পড়ে গেছে। ও আচ্ছা, এখন যাও ফ্রেশ হয়ে আসো। আমি টেবিলে খাবার দিচ্ছি, আপনিও ফ্রেশ হয়ে আসেন। শায়নার দিকে তাকিয়ে সবাই রাতের খাবার খেয়ে নিল। তারপর ড্রয়িং রুমে বসলো আড্ডা দিতে। মোনা ভারী মজার মানুষ। শায়ন বলল, তো এখন কি করছিস তুই? বিয়ে শাদি করলি নাকি করবি না? আরে কি যে বলিস না, বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে। আর 5 মাস পরে আমার ডাক্তারি কোর্স শেষ হলে বিয়ের ডেট ফাইনাল হবে। বাহ, বেশ তো। তার মানে সেটেলড হয়ে যাচ্ছিস? হ্যাঁ ইনশাল্লাহ। তো হঠাৎ প্রাপ্তির কাছে কি মনে করে? আরে আর বলিস না, এখান থেকে আমরা অনেক আগে শিফট হয়ে গেছি রাজশাহীতে। রাজশাহীতে কেন শিফট হইলি? শখে হওয়া যায়নি, ওইখানে বাবার জব ট্রান্সফার হয়েছে। আমি আজকে ঢাকা আসছি, একটা কাজ ছিল তাই 2 দিন থাকবো। খালামণির বাসায় যাওয়ার কথা ছিল, গিয়ে দেখি তালা বাসায়। বল দিলাম খালামণিকে, ফোন বন্ধ। আন্দাজে কই যাই এই সময়ে বল? প্রাপ্তির সাথে দেখা হওয়ার পর কতক্ষণ রেস্টুরেন্টে আড্ডা দিলাম, জোর করে নিয়ে গেছি। তোর চিন্তায় তো তোর বউ যেতে চায়নি। বুঝতে হবে মানুষটাকে। তোর মতো ছেলেরা রক্ষী বউ পায়, আমার মতো ছেলে না মানে? কি বলতে চাস তুই? দাঁড়া, অনেকদিন তোকে ডোজ দেওয়া হয় না। এই একদম মারাবি না আমাকে। আমাকে মারলে কি তোর বইয়ের ওপর থেকে উসুল করব? প্রাপ্তি এই কথা শুনে মনে মনে বলছে, আমাকে মারলে বা কি, তাতে তো ওর কিছু আসবে যাবে না। ও তো আমাকে ভালোই বাসে না। শায়ন বলল, তুই ওকে মারতে পারবি? এত আদরের বোন নাম বললি। আসলে পারবো না রে। তাহলে আমার মায়ের খা। শান, ভালো হবে না বলে দিচ্ছি। প্রাপ্তি বলে উঠল, এমন করছেন কেন আপুর সাথে? হ্যাঁ প্রাপ্তি, তুমি আমাকে বাঁচাও এই ফাজিলটার হাত থেকে। আচ্ছা যাও, তোরে মাফ করে দিলাম। আগে তো কম মার খাইতি না আমার হাতে। এই জন্য আমার মাথায় মারবি তুই সব সময়?
হারামি। দুজনে অনেক গল্প করছিল। প্রাপ্তি বসে বসে শুনছিল। কিছুক্ষণ পরে মোনা বলল, প্রাপ্তি কিছু বলছো না যে? কি বলবো তোমাদের মাঝে? তাহলে শোনো, বলতে হবে না। শায়নের কর্মকাণ্ড শোনাবো তোমাকে। তারপর মোনা শায়নকে বলল, কি রে, বিয়ে করে তো পুরনো অভ্যাসগুলো গেছে নাকি এখনো মেয়েদের নেশা ডুবে থাকিস? কথাটা প্রাপ্তির বুকে চিন করে উঠল। মনে মনে ভাবতে লাগলো, ওরা সবাই জানে শায়ন কেমন। শায়ন নির্ভয়ে আর নির্দ্বিধায় বলল, বিয়ের পরেও ওসব ত্যাগ করতে পারিনি, কিন্তু ইদানিং ওসব ছেড়ে দিয়েছি। ঘরে এমন বউ রেখে অন্য মেয়েদেরকে নিয়ে মেতে থাকতাম, কিন্তু এখন আর থাকি না রে। প্রাপ্তি অবাক হয়ে শায়নের দিকে তাকিয়েছিল। ও শায়নের প্রতি খুব রেগে আছে। কথা বলছিল না শায়নের সাথে। মোনা বলল, যাক, তাহলে তো ভালোই। শোন, ও অনেক ভালো একটা মেয়ে। ওকে আমি 2 বছর ধরে জানি। ওর মতো মেয়ে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার দোস্ত। আর তুই ওর মতো একটা মেয়ে পেয়েছিস। ওকে কখনো কষ্ট দিস না, ভালোবেসে আগলে রাখিস। রাখবো রাখবো। এখন আবার আগের মতো এত জ্ঞান দেওয়া শুরু করিস না। ভালো কথা, তোর তো কোনো কালেই ভালো লাগে নাই, এখন লাগবে না হারামি। মোনা এখন কিন্তু ঠিকই মার খাবি। হয়েছে, চুপ থাক। আচ্ছা ঠিক আছে। রাতের 11:30 বাজে। আমার সকালে অফিস আছে। তোরা গল্প করতে থাক, আমি ঘুমাতে চাই। যা, আমি তোর সব কেলোর কীর্তি প্রাপ্তিকে শোনাবো। আচ্ছা শোনা, সমস্যা নাই, আমি গেলাম। তারপর প্রাপ্তির আর মোনার আরও অনেকক্ষণ গল্প করলো। মোনা প্রাপ্তিকে বলল, শায়ন মেয়েদেরকে নিয়ে ডুবে থাকলে ওর মনটা খুব ভালো। হ্যাঁ আপু, ও তোমার সাথে ঠিকইভাবে আচরণ করে তো? হ্যাঁ, অনেক ভালোবাসে আমাকে। ওকে একটু ভালোবাসা দিয়ে আগলে রেখো, দেখবা ও আর অন্য কোনো মেয়েদের দিকে চোখ তুলেও তাকাবে না। তুমি তো আল্লাহর রহমতে কোনো দিক থেকে কম সুন্দর না। হ্যাঁ আপু, দোয়া করো যেন ওকে আমার করে রাখতে পারি। অনেক রাত হয়ে গেছে প্রাপ্তি, এখন ঘুমাও, আমিও যাই ঘুমাতে। প্রাপ্তি আগে গেস্ট রুম গুছিয়ে রেখেছিল মোনার জন্য। মোনা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল আর প্রাপ্তি ড্রয়িং রুমের সোফায় শুয়ে পড়ল। প্রায় 1:25-এর দিকে শায়ন ড্রয়িং রুমে আসলো। দেখে প্রাপ্তি গুটিসুটি হয়ে সোফায় ঘুমাচ্ছে। শায়ন প্রাপ্তির কাঁধে আলতোভাবে হাত দিয়ে ডাক দিল, প্রাপ্তি, এ প্রাপ্তি, প্রাপ্তি। প্রাপ্তি টের পেয়ে এক লাফে উঠে গেল। অস্থির হয়ে বলে যাচ্ছে, কি হলো, কিছু লাগবে আপনার? অনেকবার ডেকেছেন তাই না? মাফ করবেন, আমি শুনতে পাইনি। আমি সত্যি সারাদিন ঘুমাই না। একটু আগেই। শায়ন প্রাপ্তির মুখে আঙ্গুল দিয়ে ওর মুখোমুখি হয়ে বসলো। বলল, চুপ, একদম চুপ, আর একটি কথা বলবি না। প্রাপ্তি চুপ করে গেল। শায়ন আবার বলল, আজকে থেকে তুই আর এখানে ঘুমাবি না, আমার রুমে ঘুমাবি। তুই রুমে আয়, আমি যাচ্ছি। বলে শায়ন রুমের দিকে চলে গেল। প্রাপ্তি সোফায় থাকা কুশন আর কাঁথা গুছিয়ে রুমের দিকে যাচ্ছিল। গুটি গুটি পায়ে। প্রাপ্তির ভীষণ ভয় করছিল। ভাবছিল, শায়ন এখন আবার ওকে বৈধভাবে ধর্ষণ করবে, কিন্তু আগের মতোই ওর কিছুই করার থাকবে না।